আজকের টপিক হচ্ছে শক। ঠিক আছে, সার্জারি হচ্ছে এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা। ভাইভা বোর্ডে কিন্তু শক নিয়ে কোয়েশ্চেন থাকবেই। ঠিক আছে, রিটেনা থাকুক না থাকুক, বাট ভাইভাতে জিজ্ঞেস করবে, একদম ইনভ্যারিয়েবলি জিজ্ঞেস করবে। এবং এটা হচ্ছে এমন টপিক যেটা আসলে একটু কম পারলে টিচাররা মাইন্ড করেন। ঠিক আছে, আল্লাহ না করুক বাসার কারো এরকম খুব বেশি ভমিটিং হচ্ছে বা খুব বেশি লুজ মোশন হচ্ছে, রাইট? এই ডিহাইড্রেশন থেকে সে শকে চলে যেতে পারে। তোমাকে ক্লিনিক্যালি অ্যাসেস করতে পারতে হবে, অ্যাটলিস্ট বাসায় বাবা মা বলো বা ভাই বোন বলো বা যে কোনো মানে ইয়ে বলো। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু ডিহাইড্রেশন থেকে শকে চলে যে আমাদের দেশে দেখবার ডায়রিয়াতে কিন্তু বাচ্চারা মারা যায়, ছোট বাচ্চারা মারা যায়। কেন? বিকজ অফ শক। ঠিক আছে, এই রেকগনিশনটা পারতে হবে। তো তোমরা যখন ফাইনাল প্রপ দিয়ে ইন্টার্নশিপ স্টার্ট করবা, দেখবে একদম মানে ডে ওয়ান থেকেই তোমাকে শকের পেশেন্ট রিসিভ করে ম্যানেজ করতে হবে। আর সরকারি মেডিকেল গুলোতে যেটা হয়, সবসময় তোমাকে খুব বেশি তুমি সুপারভিশন পাবা তা না, বিকজ সবাই বিজি, সবার অনেক ওয়ার্ক। তখন কিন্তু তোমাকে শক ম্যানেজ করতে হবে। ঠিক আছে, আমার যেটা ফার্স্ট নাইট ছিল, একদম ইন্টার্নশিপ শুরু করার প্রথম উইকে মেডিসিনের নাইট ছিল, তখন এরকম একটা পেশেন্ট সিএলডি পেশেন্ট, তার হচ্ছে এরকম হেমোরেজ হয়ে তার মেলেনা হচ্ছিল আর কি, পার্টিকুলার ভিডিও সে শকে চলে গেছিল। ঠিক আছে, তো এই জন্য শক রেকগনাইজ করতে পারাটা হচ্ছে তোমার শিখে একদম লাইফে সারা লাইফ লাগবে, এটা ইম্পর্টেন্ট। আর পরীক্ষার জন্য তো এই চ্যাপ্টারে যে জিনিসগুলো লাগবে সেগুলো তো আমি বলবো। আমি কিছু অংশ একদম স্ক্লেরোটিক কেন? কারণ নরমাল বুলসের যে ডেনসিটি সেখান থেকে এই অংশটা বেশি সাদা, ইট ইজ হার্ডার। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি স্টার্ট করে দিই, আজকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস আজকে। তো কথা যদি ক্লিয়ারলি না শোনা যায় বা কোনো প্রবলেম হয় একটু আমাকে কাইন্ডলি বলুন। ঠিক আছে, আমি শুরু করে দিই, অলরেডি বাজে। আচ্ছা, আজকের টপিক হচ্ছে শক। ঠিক আছে, সার্জারি হচ্ছে এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা। ভাইভা বোর্ডে কিন্তু শক নিয়ে কোয়েশ্চেন থাকবেই। ঠিক আছে, রিটেনা থাকুক না থাকুক, বাট ভাইভাতে জিজ্ঞেস করবে, একদম ইনভ্যারিয়েবলি জিজ্ঞেস করবে। এবং এটা হচ্ছে এমন টপিক যেটা আসলে একটু কম পারলে টিচাররা মাইন্ড করেন। ঠিক আছে, সো খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পরীক্ষার জন্য গেল। আর এমনিতেও শখের ইম্পর্টেন্স হচ্ছে তোমাকে শখ রেকগনাইজ করতে পারতে হবে অনেক আর্লি অন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কোন কোন ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি। ফর এক্সাম্পল, আল্লাহ না করুক বাসার কারো এরকম খুব বেশি ভমিটিং হচ্ছে বা খুব বেশি লুজ মোশন হচ্ছে, রাইট? এই ডিহাইড্রেশন থেকে সে শকে চলে যেতে পারে। তোমাকে ক্লিনিক্যালি অ্যাসেস করতে পারতে হবে, অ্যাটলিস্ট বাসায় বাবা মা বলো বা ভাই বোন বলো বা যে কোনো মানে ইয়ে বলো। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু ডিহাইড্রেশন থেকে শকে চলে যে আমাদের দেশে দেখবার ডায়রিয়াতে কিন্তু বাচ্চারা মারা যায়, ছোট বাচ্চারা মারা যায়। কেন? বিকজ অফ শক। ঠিক আছে, এই রেকগনিশনটা পারতে হবে। তারপর তোমরা যখন ফাইনাল প্রপ দিয়ে ইন্টার্নশিপ স্টার্ট করবা, দেখবে একদম মানে ডে ওয়ান থেকেই তোমাকে শকের পেশেন্ট রিসিভ করে ম্যানেজ করতে হবে। আর সরকারি মেডিকেল গুলোতে যেটা হয়, সবসময় তোমাকে খুব বেশি তুমি সুপারভিশন পাবা তা না, বিকজ সবাই বিজি, সবার অনেক ওয়ার্ক। তখন কিন্তু তোমাকে শক ম্যানেজ করতে হবে। ঠিক আছে, আমার যেটা ফার্স্ট নাইট ছিল, একদম ইন্টার্নশিপ শুরু করার প্রথম উইকে মেডিসিনের নাইট ছিল, তখন এরকম একটা পেশেন্ট সিএলডি পেশেন্ট, তার হচ্ছে এরকম হেমোরেজ হয়ে তার মেলেনা হচ্ছিল আর কি, পার্টিকুলার ভিডিও সে শকে চলে গেছিল। ঠিক আছে, তো এই জন্য শক রেকগনাইজ করতে পারাটা হচ্ছে তোমার শিখে একদম লাইফে সারা লাইফ লাগবে, এটা ইম্পর্টেন্ট। আর পরীক্ষার জন্য তো এই চ্যাপ্টারে যে জিনিসগুলো লাগবে সেগুলো তো আমি বলবো। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক। আচ্ছা, আমরা স্টার্ট করি পরীক্ষা, মানে আমরা একদম এক্সাম ওরিয়েন্টেড পড়বো। প্রথম কথা চলে আসো শকের ডেফিনেশন। ঠিক আছে, শকের ডেফিনেশন দেখো, এখানে যে ডেফিনেশন দেওয়া আছে, তো বেলিয়ান লাভের ডেফিনেশন দেওয়া, এটাই পরীক্ষায় বললাম। সার্জারিতেই তো শকের মানে মেডিসিনে তোমাকে শকের ডেফিনেশন কেউ জিজ্ঞেস করবে না, সার্জারিতে জিজ্ঞেস করবে। আমাকেও ফাইনাল প্রফে শকের মানে কার্ড উঠে শকের ডেফিনেশন এই স্টার্ট হয়েছিল কোয়েশ্চেন। ঠিক আছে, সো এই ডেফিনেশনটা এটাই বলবা। দেখো, সিস্টেমিক স্টেট অফ লো টিস্যু পারফিউশন that is inadequate for normal cellular respiration। দেখো এখানে সেলুলার রেসপিরেশন কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আমরা যখন রেসপিরেশন বলি, ক্লিনিক্যালি তো রেসপিরেশন বলতে বোঝায় তোমার ইনহেলেশন আর এক্সহেলেশন। আর সেলুলার রেসপিরেশন মানে তো তোমার সেলের যে এনার্জি প্রডিউসিং মেকানিজম, তাই না? তো এখানে সেলুলার রেসপিরেশন কথাটা বলতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে সিস্টেমিক স্টেট। সিস্টেমিক স্টেট বলতে বোঝাচ্ছে যে আমাদের বডির সবগুলো সিস্টেম বা বডিতে ওয়াইড স্প্রেড একটা ইফেক্ট হচ্ছে। আর লো টিস্যু পারফিউশন তো শকের মেইন প্রিন্সিপাল বা মেইন যে অ্যাসপেক্টটা, যে আমার ব্লাড সাপ্লাই কম, ব্লাড সাপ্লাই টিস্যু লেভেলে কম। কেন কম? একটা হতে পারে আমার ব্লিডিং এর জন্য ব্লাড শরীরে নাই,
অথবা কোনো কারণে আমার ভলিউম, ব্লাডের ভলিউমটা কমে গেছে ডিউ টু ডিহাইড্রেশন অর এনি কজ, অথবা কোনো কারণে আমার ব্লাড পাম্পিং যে মেকানিজম সেটা কাজ করতেছে না, হার্ট কাজ করতেছে না, ঠিক আছে? তো সহজ কথা হচ্ছে তিনটা কিওয়ার্ড মনে রাখবা। একটা হচ্ছে সিস্টেমিক স্টেট, মানে পুরো ওয়াইড স্প্রেড বডি জুড়ে কাজগুলো মানে ইফেক্টটা হচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে লো টিস্যু পারফিউশন, এটা তোমার শকের কিওয়ার্ড, লো টিস্যু পারফিউশন, ঠিক আছে? এবং এই লো টিস্যু পারফিউশন যেটা হচ্ছে সেটা ইনঅ্যাডিকুয়েট ফর নর্মাল সেলুলার রেসপিরেশন, ঠিক আছে? সেলের যে এনার্জি প্রডিউসিং মেকানিজম তার জন্য যেই র মেটেরিয়ালস গুলো দরকার এই ব্লাড সাপ্লাই কম হওয়ার কারণে সেটা পাচ্ছে না, যার ফলে শক হচ্ছে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, শকের ডেফিনেশন কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে, এবং এই ডেফিনেশনটা বললে মোটামুটি সবাই রাখে। আমরা তো অনেক ডেফিনেশনই পড়ি, বাট এটা একটু মেমোরাইজেশনের জিনিস, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসো প্যাথোফিজিওলজি। প্যাথোফিজিওলজি সাধারণত এক্সামে জিজ্ঞেস করে না, ঠিক আছে? ওরকম এত ডিটেইলসে জিজ্ঞেস করে না, টুকটাক দু একটা কথা বলে সেটা আমি বলতেছি। পরীক্ষার শকের তুমি যখন ডেফিনেশনটা বলবা এরপরে তোমার কোয়েশ্চেন কি থাকবে আমি বলি। তুমি হচ্ছে সার্জারি ওয়ার্ডে কি কি শকের পেশেন্ট দেখছো বা কোন কোন কেসের পেশেন্ট শকে ছিল, একটু কাইন্ডলি তোমরা আনমিউট করে বলো, তোমাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। ওয়ার্ড তো করছো, তাই না? কোন কোন পেশেন্টদের শক ডেভেলপ করার টেন্ডেন্সি অনেক বেশি সার্জারি ওয়ার্ডে, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে। একটু কেউ আনমিউট করে বলো বা মেসেজ একটু শেয়ার করো যেটা মনে হয়। সার্জারি তোমার লং কেস পড়তেছো বা টপিক তো জানো, কি কি হতে পারে শক, কারা শকে বেশি যায়, একটা এক্সাম্পল বলো। ডেঙ্গুতে যাইতে পারে। হ্যাঁ, ভেরি গুড, ডেঙ্গুতে যেতে পারে, বা ডেঙ্গু তো মানে মেডিসিনের কেস। হ্যাঁ, তোমাকে দেখবা স্পেসিফিক মানে সার্জারি ভাইভাতে বলবে তুমি সার্জারি ওয়ার্ডে কি কেস দেখেছো সেটা, যেটা যে শকে চলে যায়। মেডিসিনের জন্য ডেঙ্গু ইজ আ ভেরি গুড আনসার, ডেঙ্গু পেশেন্ট শকে চলে যেতে পারে। সার্জারি ওয়ার্ডের জন্য কারা কারা যায় একটু চিন্তা করো, এটা কিন্তু জিজ্ঞেস করবে পরীক্ষায়, তোমাকে বলতে হবে, কয়েকটি এক্সাম্পল বলতে হবে। ভাইয়া গ্যাংগ্রিন বা আলসার। আচ্ছা, গ্যাংগ্রিন, হ্যাঁ গ্যাংগ্রিনের পেশেন্টদের শকে যাওয়ার একটা ইয়ে থাকে, বাট এটা একটু আরেকটু মানে লেস কমন, হ্যাঁ আরেকটু বেশি কমন যাদের প্রেজেন্টেশনই হয় শক নিয়ে। মানে গ্যাংগ্রিনের পেশেন্টের তো অনেক খারাপ অবস্থা থাকে ডেফিনেটলি, বাট কিছু কেস থাকে যারা কিন্তু শক নিয়ে তোমার কাছে আসবে। আমি একটু হেল্প করি তোমাদেরকে। যেমন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, তাই না? ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের পেশেন্ট কিন্তু শক নিয়ে তোমার কাছে প্রেজেন্ট করতে পারে, কারণ তুমি দেখো তার একদিকে ভমিটিং হয়ে তার ভলিউম লস হচ্ছে, তারপর তোমার থার্ড স্পেস লস পড়ছো না, যে বাওয়েলের মধ্যে ফ্লুইডটা আইসোলেটেড হয়ে আছে বা সিকুয়েস্ট্রেশন হয়ে আছে, যার কারণে সিস্টেমিক সার্কুলেশনে ফ্লুইডটা নাই। আমার তো ফ্লুইড বা ব্লাড থাকতে হবে সিস্টেমিক সার্কুলেশন, অন্য যেখানে থাকুক আমার তো লাভ নাই, তাই না? তাহলে একটা হতে পারে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। আর কি হতে পারে? ভেরি গুড, হ্যাঁ এক্স্যাক্টলি, পারফোরেশন। তোমরা এভাবে বলো পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ডিসকাস, এভাবে গ্রসলি বলে দিলে একদম সব স্যার ম্যাডামরা খুশি। কারণ তোমার যেটা বললা পারফোরেশন হতে পারে অনেক কারণে, একটা হতে পারে তার পেপটিক আলসার পারফোরেশন হতে পারে, বা ম্যালিগনেন্সির জন্য তোমার হচ্ছে এরকম, তুমি যেটা বললা আপু যে ইন্টেস্টাইনাল ইয়েতে তোমার কোলন বলো বা সিকাম বলো, ক্যান্সারের জন্য তোমার ওখানে পারফোরেশন হতে পারে। অ্যাপেন্ডিসাইটিস থেকে মানে অ্যাপেন্ডিক্স পারফোরেশন হতে পারে, বিভিন্ন জায়গায় পারফোরেশন হতে পারে, তাই তো? তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কজ অফ শক, পারফোরেশনের পেশেন্টরা শক নিয়ে প্রেজেন্ট করে, তাই তো? তাহলে হচ্ছে পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ডিসকাস, এটা বলবা। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন এটা বলবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলে তোমার হচ্ছে অনেক সময় পেশেন্টরাও শক নিয়ে প্রেজেন্ট করে, তো গ্যাস্ট্রিক আরটারি অবস্ট্রাকশন তোমরা দেখছো না, ওর পেশেন্টরাও কিন্তু শক নিয়ে প্রেজেন্ট করতে পারে, তো বেশি বারবার ভমিটিং হচ্ছে তার হচ্ছে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। আমাদের যদিও ঢাকা মেডিকেলের সার্জারি ডিপার্টমেন্ট ক্যাজুয়ালিটি আলাদা, বাট দেখবা যে অনেক মেডিকেলে কিন্তু সার্জারি ডিপার্টমেন্টের আন্ডারেই সব ধরনের কেস ভর্তি হয়। তো তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা বার্নের যে পেশেন্টরা, আমাদের তো বার্ন ডিপার্টমেন্ট আলাদা আছে, বাট বার্নের পেশেন্টরা কিন্তু শক নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে। আচ্ছা, এখানে একটা কথা বলতো, বার্নের পেশেন্টের শকে যাওয়ার রিজনটা এক লাইনে বলতে পারবা কেউ, মানে কি কারণে হচ্ছে বার্নের পেশেন্টের শকে যাওয়ার একটা লাইনে মানে আনসারটা, প্যাথোফিজিওলজিটা কি? এটা জিজ্ঞেস করা তো এই জন্য বললাম আর কি। ওয়ান মানে যেরকম এখানে আমি তোমাকে একটা এক্সাম্পল বলি, যেরকম হেমোরেজের পেশেন্ট, তার প্যাথোলজিটা কি? তার ব্লাড লস হচ্ছে, মানে ভলিউম স্ট্যাটাসটা খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য। বার্নের পেশেন্টের কি প্রবলেম হয় যার কারণে সে শকে যেতে পারে? বার্নে তো ভাইয়া ওয়াটার লস হয়, মানে প্লাজমাটা কমে যায়। হ্যাঁ, প্লাজমা লস হচ্ছে, এটা তো একটা হচ্ছে বাট প্লাজমা লসটা হচ্ছে কেন? ওই যে ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যায়। তো ওই বার্নের কারণে আমাদের বডি বিভিন্ন কেমিক্যাল বা সাইটোকাইন রিলিজ হয় না, তার কারণে আমার ওয়াইড স্প্রেড ক্যাপিলারি পারমিবিলিটি থাকে। এই জন্য কি হয়, ব্লাড গুলা মানে তোমার ভাস্কুলার ইয়ে থেকে কম্পার্টমেন্ট থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে আসে, এই জন্য হচ্ছে এটাকে মানে বার্নের জন্য যে শকটা হয়, ঠিক আছে? তাহলে আমরা কি কি বললাম? আমরা হচ্ছে তোমার পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ডিসকাস বললাম, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বললাম। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের শকের কজগুলো আলাদা আলাদা করে জিজ্ঞেস করে। তোমরা যখন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করবে তখন শকের রিজন গুলো বলবে, আমিও কিছু বলে দিব। তারপর আমরা হচ্ছে বললাম কি বলে
এই যে বার্নের কথা বললাম, তারপর গ্যাস্ট্রিক আলসার অবস্ট্রাকশন। আর একটা খুব ইম্পর্টেন্ট ডিজিজ আছে অ্যাকিউট অ্যাবডোমেন, যেটা শক নিয়ে প্রেজেন্ট করতে পারে। এটা কিন্তু সারা শুনতে চায়, খুব ইম্পর্টেন্ট। বলো তো, একটু চিন্তা করে বলো তোমরা। আমরা হচ্ছে পারফোরেশন বললাম, শকের ডেফিনেশনের পরে এটা জিজ্ঞেস করে তারপর সাধারণত এটার ভিতরে চলে যায়, গ্যাস কন্টেনিং হলো ডিসকাস। তারপর হচ্ছে আরটা কি হতে পারে, হেপাটোবিলিয়ারি সিস্টেম রিলেটেড, ক্লু দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হতে পারে, বার্ন হতে পারে, ঠিক আছে। ট্রমার পেশেন্ট তো শকে যেতেই পারে, যাদের তোমার মনে করো সিভিয়ার ব্লাড লস আছে, বাট ট্রমাটা তো আসলে সব মেডিকেলের জন্য অ্যাপ্লিকেবল। যাদের ট্রমা বা ক্যাজুয়ালিটি আলাদা, তাদের তো আসলে সার্জারি ওয়ার্ডে ট্রমা পেশেন্ট আসে না। আর একটা কি হতে পারে, হেপাটোবিলিয়ারি সিস্টেমে একটা কন্ডিশনের নাম বলো যেটা শক নিয়ে প্রেজেন্ট করতে পারে। একটু চিন্তা করে বলো, সহজ। হেপাটোবিলিয়ারি সিস্টেমে আছে 3টা অর্গান, তোমার বলতে গেলে তোমার লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস। তো কোনটা দিয়ে একটা কন্ডিশনের নাম বলো যেটা শক নিয়ে প্রেজেন্ট করতে পারে। ভাইয়া অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এক্সিলেন্ট, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু দেখবা যে এটাই স্যাররা শুনতে যাবে। হ্যাঁ, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস না বলা পর্যন্ত আর কি হতে পারে, তোমাকে আরো ক্লু দিবে। মানে স্যার এটা আসলে পরীক্ষা এমনি তোমাকে জিজ্ঞেস করলে মাথায় আসবে না, এই জন্য তোমাকে বললাম, ঠিক আছে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যদিও তোমার সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে না, বাট দেখবা যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কিন্তু সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়, ঠিক আছে। মেডিসিন ওয়ার্ডেও মানে আমাদের ইয়ের হিসাবে মানে সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়, ঠিক আছে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বলতেই হবে, কিন্তু প্যানক্রিয়াটাইটিসে কিন্তু শক নিয়ে প্রেজেন্ট হয়। তাহলে এই কন্ডিশনগুলো যদি মাথায় থাকে, আরো অনেকগুলো কন্ডিশন আছে, তুমি ওগুলো কি করবো, বাট এই জিনিসগুলো মেডিসিনে যেরকম সহজ, মেডিসিনের বেশি তোমার অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া নিয়ে আসে, ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে আসে, ঠিক আছে, ওটা আলাদা। বাট সার্জারির জন্য এই কজগুলো যাতে মাথায় থাকে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। আচ্ছা চলে আসো, এবার চলে আসো প্যাথোফিজিওলজিতে। আবার প্যাথোফিজিওলজি যেটা বললাম খুব ডিটেইলস লাগবে না, আমরা 1-2 লাইনের করে প্রত্যেকটা সিস্টেমে জিনিসগুলো বলবো। প্যাথোফিজিওলজি আমরা 3টা ব্রড হেডিং এ পড়বো। একটা সেলুলার, ঠিক আছে, 1 নম্বর সেলুলার, তারপর আমরা মাইক্রোভাস্কুলার, আর একটা সিস্টেমিক, ঠিক আছে। সেলুলার দিয়ে আসো। সেলুলারের বেসিক মেকানিজমটা কি, আমার শকের কারণে আমার পারফিউশন বা ব্লাড ফ্লো কম। ব্লাড ফ্লো কম মানে কি, অক্সিজেন কম। তা ডিক্রিজ ব্লাড ফ্লো যদি হয়, অক্সিজেন কমে যাবে। অক্সিজেন কম হলে কি হবে, অক্সিজেন হচ্ছে আমার সেলের তোমার গ্লুকোজ মেটাবলিজম বা এর জন্য আমার হচ্ছে ইম্পর্টেন্ট র মেটেরিয়াল। তো সেল যেহেতু অক্সিজেন পাবে না, সে অ্যারোবিক থেকে অ্যানারোবিক ইয়েতে চলে যাবে। অ্যানারোবিক মেকানিজমে যখন সে চলে যাবে, তখন কি হবে, তার প্রোডাক্ট হবে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড একটা এন্ডোজেনাস অ্যাসিড, তাই না, শরীরে একটা অ্যাসিড তৈরি হচ্ছে। এই অ্যাসিডটার জন্য কি হবে, ল্যাকটিক অ্যাসিড থেকে অ্যাসিডোসিস তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো প্রবলেমটা কোথায়, তাহলে এখানে দুটো জিনিস হচ্ছে। একটা হচ্ছে আমার ব্লাড সাপ্লাই কম, ব্লাড সাপ্লাই কম মানে আমার অক্সিজেন কম, অক্সিজেন কম মানে আমার অ্যারোবিক রেসপিরেশন হবে না, অ্যানারোবিক রেসপিরেশন হবে। অ্যানারোবিক রেসপিরেশন মানে আমার ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়া মানে আমার মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। এটা গেল। আরেকটা কি হতে পারে, আমার তো বডি গ্লুকোজটা তো ঠিকমতো তৈরি হচ্ছে না। কেন, কারণ আমার তো অক্সিজেন নাই। অক্সিজেন ছাড়া আমি ওই গ্লুকোজটাকে বার্ন করে এনার্জি তৈরি করতে পারবো না। গ্লুকোজ ছাড়া প্রত্যেকটা সেলের তো খাবার গ্লুকোজ, সে কাজ করতে পারবে না। সেলুলার লেভেলে কি চেঞ্জ আসবে, আমার যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, যেটা একটা সেলের মানে ইন্টিগ্রিটি মেনটেন করার জন্য খুব ইম্পর্টেন্ট, সেই সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করতে পারবে না। সেলের ভিতর পিএইচটা অল্টার হয়ে যাবে বা কনসেন্ট্রেটটা অল্টার হয়ে যাবে। তখন কি হবে, লাইসোজোম গুলো অ্যাক্টিভেট হয়ে তোমার ওই যে ওর ভিতরে যে এনজাইম গুলো আছে, সেই এনজাইম গুলো রিলিজ করে সেল লাইসিস হয়ে যাবে, ঠিক আছে। এবং সেল লাইসিস হলে কি হবে, সেলের ভিতরে জিনিসগুলো ব্লাডে চলে এসে ওটার জন্য আলাদা টক্সিসিটি। তাহলে এখানে দুইটা কথা মনে রাখবা, অ্যানারোবিক মেটাবলিজম হয়ে আমার ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, আর গ্লুকোজ এক্সস্টেড হয়ে আমার সেলের, যেহেতু আমার সেলের খাবার নাই, তার সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করবে না, ঠিক আছে, তার ইন্টারসেলুলার অর্গানস গুলো ঠিকমতো সার্ভাইভ করতে পারবে না, লাইসোসোম গুলো তখন মানে তার এনজাইম গুলো রিলিজ করে সেল লাইসিস করে, ঠিক আছে। তাহলে এটা সেলুলার লেভেল। এগুলো জাস্ট একদম গ্রসে 2-1টা কথা দিয়ে মনে রাখবো আমি, ঠিক আছে। ডিটেলস এগুলো পরীক্ষার ডিটেলস মেকানিজম ইউজুয়ালি খুব একটা ধরে না, বাট ধরলে না পারলে কিন্তু প্রবলেম। কারণ শক ধরে নেওয়া হয় সার্জারি একদম বেসিক ফাউন্ডেশন, বুঝছো। মানে সার্জারি পেশেন্ট তো শকে মারা, মানে শক নিয়ে প্রেজেন্ট করে, শক থেকেই মারা যায়, বুঝতে পারছো তো, এটা খুব ইম্পর্টেন্ট। শক আর হচ্ছে ইনফেকশন, সার্জিক্যাল কেসে মানে মর্টালিটির ক্ষেত্রে কিন্তু শক ইনফেকশন এটা খুব কমন। তোমাকে দেখবে পরীক্ষা কিন্তু এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো খুব জিজ্ঞেস করে। সেলুলার লেভেলটা কেন, মাইক্রোভাস্কুলার লেভেলে চিন্তা করো। মাইক্রোভাস্কুলারে কি হচ্ছে, আমার পারফিউশন কমের জন্য আমার লোকাল মিলিউতে চেঞ্জ, লোকাল মিলিউ মানে লোকাল এনভায়রনমেন্ট, আমার একদম মাইক্রো মানে সার্কুলেশন লেভেলে কিছু চেঞ্জ আসছে,
ঠিক আছে, কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জের কারণে আমার তো হাইপক্সিয়া হচ্ছে, বিকজ আমার ব্লাড ফ্লো কম হওয়ার কারণে অক্সিজেন ক্যাপাসিটি মানে অক্সিজেন ফ্লোটা কম, এর জন্য হাইপক্সিয়া হচ্ছে। ল্যাকটিক অ্যাসিডের জন্য অ্যাসিডোসিস হচ্ছে। এই হাইপক্সিয়া অ্যাসিডোসিসের কারণে আমাদের বডির কিছু মেকানিজম অ্যাক্টিভেট হয়। সহজ কথায় এই হাইপক্সিয়া অ্যাসিডোসিসের জন্য আমার কমপ্লিমেন্ট আর হচ্ছে তোমার নিউট্রোফিল, মানে তোমার জাস্ট কমপ্লিমেন্ট বা ইমিউন সিস্টেমের কিছু মেকানিজম রিলিজ মানে অ্যাক্টিভেট হবে। ওরা কি করবে? ওরা হচ্ছে তোমার ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে এবং সাইটোকাইন তৈরি করবে। ফ্রি র্যাডিক্যাল তো নিজেই সেলকে ড্যামেজ করে, এটা তো একটা গেল। আবার এই সাইটোকাইন গুলা কি করবে? তোমার হচ্ছে এন্ডোথেলিয়াল পারমিবিলিটি বাড়ায় দিবে, ক্যাপিলারিতে এন্ডোথেলিয়াল গুলোকে লিকি করে ফেলবে। লিকি করে ফেলার মানে হচ্ছে তোমার নর্মাল এন্ডোথেলিয়াম যদি এরকম হয়, এখানে এন্ডোথেলিয়াম গুলা এরকম হয়ে যাবে। মানে সাপোজ এরকম গ্যাপ গুলো, তো এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে যে গ্যাপ গুলো আছে, গ্যাপ গুলো বেড়ে যাবে। যে গ্যাপ গুলো আছে, গ্যাপ গুলো বেড়ে যাওয়ার কারণে যেটা হবে, ওখানে তোমার হচ্ছে ওই ব্লাডটা থার্ড স্পেসে চলে যাবে। ঠিক আছে, ব্লাডটা থার্ড স্পেসে চলে যাবে। আমার ব্লাড ভেসেলের বাইরে না থেকে সে বাইরে চলে যাওয়া মানে আমার কোনো লাভ নেই। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে হচ্ছে ইমিউন মানে সেলুলার মেকানিজমটা আমরা বললাম। মাইক্রোভাস্কুলার মেকানিজমের বেসিক প্রিন্সিপালটা হচ্ছে এই যে হাইপক্সিয়া অ্যাসিডোসিসের কারণে আমার ইমিউন সিস্টেমের বিভিন্ন সেল অ্যাক্টিভেট হচ্ছে, নিউট্রোফিল বলো কমপ্লিমেন্ট বলো অ্যাক্টিভেট হচ্ছে। ওরা কিছু আরো কিছু সাইটোকাইন রিলিজ হচ্ছে বা কিছু ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে। এরা কি করবে? ক্যাপিলারি পারমিবিলিটি বাড়ায় দিবে। বার্নে কিন্তু এই মেকানিজমটাই হয়। ক্যাপিলারি পারমিবিলিটি বাড়ার কারণে ফ্লুইড গুলো বাইরে থার্ড মানে তোমার হচ্ছে এক্সট্রা ভাস্কুলার স্পেসে অ্যাকিউমুলেট করবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবার আসলে সিস্টেমিকটা আমরা মোটামুটি সবাই ভালো মতো জানি। সিস্টেমিক কি কি চেঞ্জ আসে? প্রথমে আসো কার্ডিওভাস্কুলার। দেখো, শক একটা হচ্ছে বডির জন্য স্ট্রেসফুল কন্ডিশন, রাইট? যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে কি হয়? আমাদের সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়। সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির কারণে কি হচ্ছে? আমার হার্ট রেট বাড়বে, ট্যাকিকার্ডিয়া হবে এবং ভ্যাসোকনস্ট্রিকশন হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, ভ্যাসোকনস্ট্রিকশন এন্ড ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়াটা কেন হচ্ছে? ব্যারো রিসেপ্টর মানে মেকানিজম দিয়ে হার্ট রেটটা বাড়তেছে। ঠিক আছে, দেখো ট্যাকিকার্ডিয়ার বেনিফিটটা কি? ট্যাকিকার্ডিয়ার বেনিফিট হচ্ছে আমার তো টিস্যু পারফিউশনটা ইনঅ্যাডিকুয়েট, তাই না? আমার তো ব্লাড বা ফ্লুইড যতটুকু আছে সেটা যেটা আমার সবগুলো সেলে পৌঁছাচ্ছে না। ট্যাকিকার্ডিয়া তো হার্ট রেট বাড়ায় দিয়ে করতেছে, অল্প সার্কুলেশনটা দিয়ে পুরো সার্কুলেশন ফিল আপ করে বিভিন্ন জায়গায় পৌঁছায় দিচ্ছে হার্ট। মানে জাস্ট খারাপ অবস্থাটাকে সে একটু মানে ভালো করার চেষ্টা করা। ঠিক আছে, যতটুকু আছে সেটাকে সে বারবার বিট করে পৌঁছানোর চেষ্টা করতেছে। একটা সার্টেন স্টেজ মতো সেটা পারে, তারপর সে ফেল করে। ঠিক আছে, তাহলে দেখো কার্ডিওভাস্কুলার ইফেক্টের মধ্যে ট্যাকিকার্ডিয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি? ভ্যাসোকনস্ট্রিকশন। আচ্ছা, ভ্যাসোকনস্ট্রিকশনটা কেন হচ্ছে? মানে ভ্যাসোকনস্ট্রিকশন করে আমার বডির কি লাভ বলো তো? মানে ভ্যাসোকনস্ট্রিকশন যে করতেছে যে এটা আমার ভাইয়া বডির ব্লাড কি? প্রেশারটা বাড়ে, টোটাল পেরিফেরাল হ্যাঁ, রেজিস্ট্যান্স বাড়ে, তখন ব্লাড ভেরি প্রেশার গুড, বাড়ে। ভেরি গুড। এটা একটা ইম্পর্টেন্ট মেকানিজম। আমি জানি ব্লাড প্রেশার ইকুয়ালস টু কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। আমি ভ্যাসোকনস্ট্রিকশন করে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়াই, ব্লাড প্রেশারটাকে আমি মানে বাড়ানোর চেষ্টা করতেছি। মনে রাখবো, শকের পেশেন্টে অনেক সময় বলবে যে বিপি দেখো, বিপি দেখো, এটা বলে, ভাইয়ারা বলে বা ইয়েরা বলে, কিন্তু বিপি কিন্তু অনেক পরে ফল করে। বুঝছো, কারণ আমাদের বডির জন্য ব্লাড প্রেশার তো খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। তো সে একদম মানে না পারা পর্যন্ত সে ব্লাড প্রেশারটাকে মেনটেন করার চেষ্টা করবে। তুমি শকে পেশেন্ট বাট তার ব্লাড প্রেশার নর্মাল থাকতে, বুঝতে পারছো? মানে ব্লাড প্রেশার সে কম্পেনসেট করার চেষ্টা করছে। একটা মেকানিজম হচ্ছে এই ভ্যাসোকনস্ট্রিকশনের উদ্দেশ্য হচ্ছে তোমার ব্লাড প্রেশার মেনটেন করা। আরেকটা ইম্পর্টেন্ট আছে, দেখো এই ভ্যাসোকনস্ট্রিকশনে কিন্তু পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন বেশি হয়। দেখবা যে শকের পেশেন্টের হাত পা ঠান্ডা হয়, খুব ইম্পর্টেন্ট। দেখবা শকের পেশেন্ট হাত দিয়ে দেখবে তুমি হাত পা ঠান্ডা। এই হাত পা ঠান্ডা হওয়ার কারণটা কি? পরীক্ষা এইভাবে জিজ্ঞেস করবে। দেখো, তুমি একটা শকের পেশেন্ট তুমি দেখো, দেখবে তোমার পেরিফেরিস গুলো একদম ঠান্ডা। এটা কেন হচ্ছে ঠান্ডা পেরিফেরিস গুলো? কি ভাইয়া রিজনে হতে পারে? পেরিফেরিতে ভ্যাসোকনস্ট্রিকশন করে ব্লাডটা হচ্ছে মেইন অর্গান গুলোতে নিয়ে আসে। ভেরি গুড, হ্যাঁ এক্স্যাক্টলি, রিজনটা হচ্ছে এটাই। দেখো, আমার তো এখন বডিতে ব্লাড একটা ইমার্জেন্সি অবস্থা, আমার ব্লাড বা ইয়ে কম, তো আমার এখন পেরিফেরি, আমার স্কিন আমার জন্য ইম্পর্টেন্ট না। আমার ইভেন কি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমও কিন্তু ব্লাড আমার খুব একটা রাখা ইম্পর্টেন্ট না। আমাকে ভাইটাল অর্গানসে ব্লাড সাপ্লাই ইনশিওর করতে হবে। দেখো, সিস্টেমিক ভ্যাসোকনস্ট্রিকশনটা এটা আসলে পেরিফেরিজে বেশি হয়। পেরিফেরিজে বেশি হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমার স্কিন বা অন্যান্য লেস ইম্পর্টেন্ট অর্গান থেকে ব্লাড ফ্লো গুলাকে, ব্লাডটাকে ডাইভার্ট করে আমার ইম্পর্টেন্ট অর্গানের সার্কুলেশন মেনটেন করা। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে যে কেন ভ্যাসোকনস্ট্রিকশন যে হচ্ছে, কেন হচ্ছে। ঠিক আছে, আমার পেরিফেরিক, আমার স্কিন বাঁচানো ইম্পর্টেন্ট, আমার ভাইটাল অর্গান বাঁচানো ইম্পর্টেন্ট। ওই জন্য সে ব্লাডটাকে রিডাইরেক্ট করে ভাইটাল অর্গানসের সাপ্লাইটাকে ইনশিওর করছে। এটা একটা রিজন। ঠিক আছে, আর আরটা যেটা আপু যেটা বলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকে বাড়ায়, সে আমার ব্লাড প্রেশারটাকে ফলো মানে মেইনটেইন করার চেষ্টা করতেছে। গেল। আচ্ছা, সব শকে তোমার কোল্ড পেরিফেরিস থাকে এক্সেপ্ট ফর সেপটিক শক। সেপটিক শকে কেন আমার কোল্ড মানে ওয়ার্ম পেরিফেরিস থাকে জানো? এটা হ্যাঁ, এখানে তো
এখানে তো ইনফেকশন থাকে, আর ইনফেকশনের জন্য হচ্ছে ইনফ্লামেশন হয়, তখন হচ্ছে মিডিয়েটরস গুলো রিলিজ হয়ে ফিভার প্রডিউস করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার লাইন অফ রিজনিং এটাই আর কি। তো ওই যে তুমি যে বললে যে ওই ব্যাকটেরিয়াল মানে এনোটক্সিন বলো বা যে কেমিক্যাল বলো রিলিজ হচ্ছে, এরা করে কি ওই ব্লাড ভেসেলকে ভেসোডাইলেট করে, বুঝতে পারছো? এখানে ভেসোডাইলেশন হয়, মানে অন্য সব শকে ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে, কারণ বডি ভ্যাসো কনস্ট্রিকশন করে অপটিমাইজ করার চেষ্টা করতেছে। কিন্তু সেপটিক শকে ওই ব্যাকটেরিয়ার জন্য যেহেতু সেপটিক শক বা একটা ইনফেক্টিভ ফোকার জন্য যে সেপটিক শকটা হচ্ছে, বডি যেটা মানে যেটা হয় ওই ব্যাকটেরিয়ার প্রোডাক্ট গুলাই তোমার কিছু ভ্যাসোডাইলেটর কেমিক্যাল রিলিজ করে ভ্যাসোডাইলেশন করে দিচ্ছে, মানে ঠিক আছে, মানে এটা তোমার ব্যাকটেরিয়াল ওই কেমিক্যাল গুলোর কারণে এটা হচ্ছে এন্ডোটক্সিন থেকে, মানে তোমার ভ্যাসোডাইলেশন হচ্ছে। যেহেতু ভ্যাসোডাইলেশন হচ্ছে দেখবা যে পেরিফেরিজ ওয়ার্ম, মানে পেরিফেরি তোমার সার্কুলেশনটা ভালো হচ্ছে, বুঝতে পারছো? এই জন্য তাহলে সেপটিক শকে কেন তোমার পেরিফেরিজ ওয়ার্ম থাকে এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। আজকাল আমার কার্ডিওভাস্কুলারটা শেষ, এবার রেসপিরেটরি। যেটা বললাম রেসপিরেটরিতে আমার 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 একটু আগে বলছি আমার ল্যাকটিক অ্যাসিড তৈরি মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, মানে আমার শরীরে অ্যাসিড বেশি। তখন বডি কি করবে, অ্যাসিডটাকে শরীর থেকে বের করার চেষ্টা করবে। কি দিয়ে চেষ্টা করে? লাং দিয়ে, কিডনি দিয়ে। কিডনি দিয়ে কাজ করতে সময় লাগে, লাং দিয়ে সে ইনস্ট্যান্টলি কি করবে, বেশি করে কার্বন ডাইঅক্সাইড বের করে দিবে। তো কার্বন ডাইঅক্সাইড বেশি করে কিভাবে বের করবে, তার রেসপিরেটরি রেটটা বেশি থাকবে, ঠিক আছে? বেশি রেসপিরেশন হবে, বেশি করে কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হয়ে যাবে, কারণ আমার মেটাবলিক অ্যাসিডটাকে কম্পেনসেট অ্যাসিডোসিসটাকে কম্পেনসেট করতে হবে। এটা একটা রিজন। আরেকটা রিজন যেটা হচ্ছে, যেহেতু সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হচ্ছে, সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির কারণে ওটার জন্য কিন্তু তোমার রেসপিরেটরি রেটটা বাড়বে। তাহলে শকের পেশেন্টের রেসপিরেটরি রেট বাড়বে, পালস ট্যাকিকার্ডিয়া হবে, আর ভ্যাসোকনস্ট্রিকশন হওয়ার জন্য তার কোল্ড পেরিফেরিজ হবে এক্সেপ্ট সেপটিক শক। তাহলে এগুলো আমার হয়ে গেল। এবার রেনাল, রেনালে কি হবে? রেনালে যেটা স্বাভাবিকভাবে আমার তো সার্কুলেশন কম, তো রেনাল বডি তো ফ্লুইড কনজার্ভ করবে, যার কারণে ইউরিন আউটপুট কমে যাবে। নর্মাল ইউরিন আউটপুট কত, মানে মানে নর্মালি কতটুকু ইউরিন আউটপুট হলে আমি বুঝবো যে না পেশেন্টের ইউরিন আউটপুট ঠিক আছে, তাই না? আমার তো ইউরিন আউটপুট মনিটর করতে হবে। নর্মাল, হোয়াট ইজ দ্য নর্মাল ইউরিন আউটপুট, এটা জিজ্ঞেস করবে। এটা হচ্ছে 0.5 to 1 ml পার কেজি, তাই না? পার আওয়ার, তাই না? এরকম একটা হবে আনুমানিক অ্যাভারেজ। তাহলে তুমি যদি 60 কেজির তোমার হচ্ছে লোক, ঠিক আছে, তার যদি 1 ঘন্টায় 30 ml ইউরিন না হয়, অ্যাটলিস্ট 0.5 ml যদি ধরি তার বডি ওয়েট হিসাবে, তাহলে সে এটা কিন্তু ইউরিন আউটপুটটা আমার স্যাটিসফ্যাক্টরি না, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো, এটা জিজ্ঞেস করো। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি, শকের পেশেন্টকে কয়টা ক্যানুলা করবা? শকের পেশেন্টকে মানে তোমাকে এটাই, তোমাকে কিন্তু শোনো, পরীক্ষা ফাইনাল প্রফিট সিনারিও গুলা বলি, তোমাকে বলবে ধরো তুমি একজন উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করতেছো, তখন কি করবা, এইভাবে সিনারিও গুলো জিজ্ঞেস করে। সারা ধরে যে সবাই বিসিএস উপজেলায় যাবা এটা। আর জিজ্ঞেস করে ধরো তুমি একজন ইন্টার্ন ডক্টর, তোমার হচ্ছে তুমি নাইট ডিউটিতে আসো, ইভিনিং আসো, তখন কি করবে, এইভাবে সিনারিও দেয়, মানে তোমাকে তোমার রিসোর্স সেটিংটা কম। একটা শকের পেশেন্ট তোমার কাছে আসে, তুমি কয়টা ক্যানুলা করবা সাথে সাথে বলো, এবং কি ক্যানুলা করবা, কি রঙের ক্যানুলা দিবা বা কত সাইজের ক্যানুলা দিবা, এটা জিজ্ঞেস করবে পরীক্ষায়। কি মনে হয় কয়টা ক্যানুলা করা উচিত? আমরা শকের যে কোনো শকের পেশেন্ট 2টা ক্যানুলা করে ফেলো, 2 হাতে 2টা। মানে পায়ের ক্যানুলা কিন্তু মানে পায়ের ক্যানুলা আমরা কেন প্রেফার করি না বলতো? পায়ের ক্যানুলা করলে কি সমস্যা হয় কিন্তু বলবে, মানে তোমাদের পরীক্ষায় আরেকটা কোয়েশ্চেন বলে দিই, যখন সাপোজ তুমি লং কেসে তুমি যখন দিবা, ঠিক আছে, তো পেশেন্ট তো ক্যানুলা করা থাকবে, তোমাকে জেনারেল এক্সামিনেশন তো অবশ্যই বলতে হবে দের ইজ আ ক্যানুলা ইন সিচু ইন দা লেফট, মানে লেফট হ্যান্ড অথবা রাইট হ্যান্ড, এরকম, ঠিক আছে? এটা তো বলতে হবে অবশ্যই। তোমাকে স্যার একটা কোয়েশ্চেন করবে, আচ্ছা বলো তো এই পেশেন্টের ক্যানুলাটাকে তুমি ক্রিটিসাইজ করো, মানে ওই পেশেন্ট যে ক্যানুলা করা আছে তুমি এটা নিয়ে একটু তোমার কমেন্ট বলো, এটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, ঠিক আছে? তো পায়ে ক্যানুলা করা থাকলে স্যার অবশ্যই জিজ্ঞেস করে পায়ে ক্যানুলা আমরা কেন প্রেফার করি না বলতো? কি মনে হয় পায়ে ক্যানুলা করলে কি প্রবলেম হতে পারে? করতে হয়, শোনো, আমার ক্যানুলা যখন লাগবে আমাকে করতে হবে, হাতে হোক পায়ে হোক করতে হবে, বাট প্রেফারেবল না, ইমার্জেন্সি তো আসলে কিছু করার নাই। পায়ে ক্যানুলা করলে কি সমস্যা হতে পারে একটু কেউ কাইন্ডলি মানে শেয়ার করো তোমার আইডিয়াটা, মানে কি মনে হয় পায়ে যদি আমরা ক্যানুলা করি কি প্রবলেম হতে পারে? একটা হতে পারে, ভাইয়া আইডিয়া নেই। হ্যাঁ হ্যাঁ বলো আপু, হ্যাঁ বলো। ভাইয়া আইডিয়া নেই, আপনি বলে দেন। ও আচ্ছা, আইডিয়া নাই, ও সরি, আমি শুনছি বলছি তুমি বল। আচ্ছা, পায়ে ক্যানুলা হচ্ছে আমি বলি, মানে ক্যানুলা জায়গাটা সে তো মুভ করবে না ঠিক বলতে, রাইট? তো ইমোবাইল থাকবে। তো পা যদি অনেক লম্বা সময় ইমোবাইল থাকে কি কমপ্লিকেশন হতে পারে বলো তো? পা একদম ইমোবাইল,
কি তৈরি হয় ওখানে যদি একদম ইনমোবাইল থাকে আমার লোয়ার লিম্ব? ডিপ ভেইন থ্রম্বোসিস। হ্যাঁ, ভেরি গুড, ডিপ ভেইন থ্রম্বোসিস হওয়ার একটা চান্স থাকে। ডিপ ভেইন থ্রম্বোসিস থেকে পালমোনারি এম্বোলিজম হওয়ার চান্স থাকে, তাই তো? এটাই রিজন। কারণ তুমি দেখো কেওলার জায়গাটা সে তো ঠিকমতো মুভ করবে না, রাইট? সো এই জন্য এটা স্বাভাবিক। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট। পেশেন্ট যদি ইনমোবাইল রাখে তখন কিন্তু তার হচ্ছে ওখান থেকে ব্লাড স্ট্যাসিস হয়ে ইমোবিলিটির জন্য তোমার ডিপ ভেইন থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট রিজন। আর সবসময় বলবো যে একটু জয়েন্ট স্পেস থেকে দূরে করতে, ঠিক আছে? কারণ জয়েন্ট তো মুভ করবে, কেওলা ব্লক হয়ে যাওয়ার বা ডিসলজ হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। আচ্ছা, কেওলা তাহলে আমরা দুইটা করে ফেলবো, দুই হাতে দুইটা করবো। কি সাইজের কেওলা দিব আমরা এটা জিজ্ঞেস করবো এরপরে। কোন সাইজের কেওলা তুমি দিবা? পরীক্ষা না প্রফে না খালি এইসব জিনিস মানে যেগুলো আসলে আমরা ওয়ার্ডে বা আমাদেরকে শিখাও না, বাট মানে আসলে নিজে কাজ না করলে বোঝাও যায় না, বাট এগুলোই স্যার মনে করে যে আমরা এগুলো সব দেখে আসছি, বাট এগুলোই জিজ্ঞেস করে কোন সাইজের কেওলা দিব। আমরা হোয়াইট বোর্ড কেওলা দিব, মানে 18 সাইজের, ঠিক আছে? 18G, ওকে? 18, প্রেফারেবলি 18G সাইজের কেওলা দিব। 18G সাইজের কেওলা রং কি? কি রঙে কেওলা এটা বলো তো? সবুজ, ঠিক আছে? গ্রিন। এটা মনে রাখবো, এভারগ্রিন 18 থাকে না, চির সবুজ 18, এইভাবে মনে রাখবো। আচ্ছা, 18 সাইজের কেওলা আমরা দিব হচ্ছে 18, ঠিক আছে? এটা হচ্ছে, এটা আমরা ইউজুয়ালি দিই, ঠিক আছে? হোয়াইট বোর্ড তোমরা আগে সাইজের কথা বলবা না, বল স্যার আমি হচ্ছে মানে তোমাকে তুমি কি করবা, বলো স্যার আমি দুই হাতে দুইটা দিয়ে দুইটা হোয়াইট বোর্ড কেমন করবো, শেষ, থেমে থাকবা। আর তারপর ক্যাথেটার করে ফেলবো, এটা কিন্তু বলতেই হবে, কারণ শকের পেশেন্টের ইউরিন আউটপুট মেজার করা খুব ইম্পর্টেন্ট। তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি করবা, ঠিক আছে? তুমি কি করবা কিছু আনসার আমি একটু পরে বলবো। তার মধ্যে দুইটা কাজ হচ্ছে, একটা দুইটা হাতে দুইটা ইয়ে করা, কি বলে মানে ক্যানুলা করা, হোয়াইট বোর্ড ক্যানুলা করবা, তুমি পেশেন্টকে ক্যাথেটার করে দিবা, ঠিক আছে? আর হচ্ছে পেশেন্টকে ফ্লুইড লাগাই দিবা। মানে তুমি একটু একটু ভেগ কথা একটু প্রথমে বলবা, তারপর তোমার পরে ফলো আপ কোয়েশ্চেন করবে। তাহলে তুমি কি করবা, টু হচ্ছে হোয়াইট বোর্ড ক্যানুলা, এটা এটা করে ফেলতেছো। তারপর হচ্ছে কি পেশেন্টকে ক্যাথেটার করতেছো। ক্যাথেটার করার উদ্দেশ্য হচ্ছে আমার ইউরিন আউটপুট মেজার করা, ঠিক আছে? এটা মেজার করলাম, ক্যাথেটার করছে। আর এই যে তুমি ইয়ে দিলা, ক্যানুলা করলে, তারপর তুমি কি করবা, পেশেন্টকে তুমি হচ্ছে ইয়ে দিবা, আইভি ফ্লুইড দিবা, ঠিক আছে? এখন এই ম্যানেজমেন্ট কি দিবা সেটা আমি একটু পরে আসতেছি। শকের ম্যানেজমেন্ট এই দুটা কাজ তোমাকে করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা মনে রাখো। আচ্ছা, এবার আসো ইয়েতে। তাহলে আমার হচ্ছে রেনালটা কেন ডিক্রিজ ইউরিন আউটপুট, এখানে কিন্তু অনেকগুলো এক্সট্রা কথা আমরা বলে ফেলছি। তোমার হচ্ছে ইউরিন আউটপুট নরমাল কত এটা বলা হয়ে গেছে, কি সাইজের ক্যানুলা করবা, কয়টা ক্যানুলা করবা, ক্যানুলা ক্রিটিসিজম সব বলা হয়ে গেছে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো হচ্ছে এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন কি কি চেঞ্জ হবে? একটা স্ট্রেসফুল কন্ডিশনে আমাদের কর্টিসল রিলিজ হয়, ঠিক আছে? তো কর্টিসল তো রিলিজ হবে। কর্টিসল রিলিজ হওয়ার দুইটা কারণ আছে। একটা তুমি দেখো, একটা তো তোমার তো সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য আমার ক্যাটেকোলামিনস বা আমার বেশি তো আসতেছেই। তো আমাদের শরীরে ক্যাটেকোলামিন কাজ করার জন্য একটা সার্টেন লেভেল অফ স্টেরয়েড হরমোন দরকার, বুঝতে পারছো? তো ওই জন্য তোমার কর্টিসলটা আমাদের শরীরের জন্য খুব দরকার আর কি, এবং স্ট্রেসফুল কন্ডিশনে কর্টিসল রিলিজ হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ভাইবা কোয়েশ্চেন তোমাদের বলি। এটা হচ্ছে মনে করো একটা পেশেন্টের সার্জারি হয়েছে, ঠিক আছে? সার্জারি হওয়ার পর তুমি তার মানে পেশেন্টের আগে ডায়াবেটিস ছিল না, বাট তুমি তার ব্লাড সুগার দেখলে অনেক বেশি, ঠিক আছে? তুমি তোমার ইন্টারপ্রিটেশনটা কি হবে একটা সার্জারি পেশেন্টের? হ্যাঁ বলো, হ্যাঁ তো বলো। ভাই কর্টিসল রিলিজ হয় স্ট্রেসের কারণে বা কোনো কিছুর কারণে। এটা হচ্ছে স্ট্রেস হাইপারগ্লাইসেমিয়া, ঠিক আছে? একটা সার্জারি পেশেন্ট তার বডি স্ট্রেস রেসপন্স হিসেবে স্ট্রেস হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, তার ট্রানজিয়েন্ট লেভেল অফ ব্লাড সুগারটা একটু বেশি, বাট এটা পরে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমাকে জিজ্ঞেস করবে যে সার্জারি পেশেন্ট ব্লাড সুগার বেশি, তারপর কি করবা, ঠিক আছে? এটা আসলে রিঅ্যাসিওর করবো আমি, বা এটা বলবো যে স্যার পরে আবার ফলো আপ করে দেখতে পারো তার কি আসলে ওভার মানে যদি আমার মানে তুমি দেখো তোমার যদি ডায়াবেটিস, আমি তো প্রি অ্যানেস্থেটিক চেক আপে তো ডায়াবেটিস তার স্ট্যাটাসটা আগেই দেখতেছি, রাইট? তো তার ডায়াবেটিস এখন সেখানে ধরা পড়বে। সার্জারি পর হয়েছে না, এটা স্ট্রেস হাইপারগ্লাইসেমিয়া মোস্ট লাইক। তুমি তাও চেষ্টা করো তুমি পরে ফলো আপ দিয়ে আরেকটা ব্লাড সুগার দেখতে পারো, ঠিক আছে? গেল। তাহলে আমার কি হচ্ছে এন্ডোক্রাইন চেঞ্জের মধ্যে কর্টিসল রিলিজ তো হচ্ছে, এডিএইচ রিলিজ হবে, বিকজ এডিএইচ আমার ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় কিডনি থেকে, আমার ওয়াটার কনজার্ভ করবে। আর তোমার রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন অ্যাক্সেসটা রিলিজ হচ্ছে। সহজ কথা, আমার বডি সল্ট আর ওয়াটার প্রিজার্ভ করবে, শেষ। এন্ডোক্রাইন চেঞ্জ এগুলো। এই প্যাথোফিজিওলজি যেগুলো বললাম যে দুই একটা লাইনে মনে রাখবে, এটা খুব ডিটেইলস পরীক্ষায় জিজ্ঞেস করে না। ইসকেমিয়া রিপারফিউশন সিন্ড্রোম, এটা অনেক সময় একটু জিজ্ঞেস করে। এটার বেসিক প্রিন্সিপালটা আমি তোমাকে বলি। দেখো, এই যে শকের কারণে আমার টিস্যু পারফিউশন কম, এটার কারণে তো আমার ওখানে কিছু জিনিস, খারাপ জিনিস বা কিছু টক্সিক জিনিস অ্যাকিউমুলেট করছে, যেরকম ল্যাকটিক অ্যাসিড বলো বা ইয়ে বলো, এগুলো যে অ্যাকিউমুলেট করছে, যখন আমার পারফিউশন রিস্টোর হবে বা রিপারফিউশন হবে, তখন এই জিনিসগুলো কি হবে, তোমার সিস্টেমিক সার্কুলেশনে ফ্লাশ ব্যাক হবে, মানে সে ফেরত চলে আসবে। এতক্ষণ সে ওখানে ওই ময়লাগুলো জমতেছিল সেলের মধ্যে, ওই ময়লাগুলো এখন আমি সার্কুলেশন রিস্টোর করলাম, ওই জিনিসগুলো তোমার
পুরো সার্কুলেশনটা পুরো শরীরে ছড়ায় যাবে। এই যে ছড়ায় গেল, সেটার জন্য কি হবে, তোমার লাং ইনজুরি হবে, অ্যাকিউট রেনাল ইনজুরি বা একেআই হতে পারে, বা অর্গান ফেলিয়ার হতে পারে। ঠিক আছে, এখন বলতে পারো তাহলে কি আমি রিসাসিটেশন করবো না? অবশ্যই করবো। রিপারফিউশন ইনজুরিটা কাদের বেশি হয়? যারা লম্বা সময় ধরে শকে ছিল, বুঝতে পারছো? দেখো লাস্ট লাইনে দেখো, রিপারফিউশন ইনজুরি ক্যান কারেন্টলি বি অ্যাটেনুয়েটেড, মানে কমানো, বাই রিডিউসিং দ্য এক্সটেন্ট এন্ড ডিউরেশন অফ টিস্যু হাইপোপারফিউশন। তুমি চিন্তা করো, একটা লোক লম্বা সময় ধরে সে শকে ছিল, তার মানে কি সে লম্বা সময় ধরে তার অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে, বা লম্বা সময় ধরে তার এই টক্সিক গুলো অ্যাকুমুলেট হচ্ছে, অনেক বেশি টক্সিন তার অ্যাকুমুলেট হয়েছে ওই সেলের মধ্যে। তো এগুলা যখন তুমি রিপারফিউশন করবা, তখন এগুলা সেলের মধ্যে মানে সার্কুলেশনে রিভার্ট করে পুরো বডি ওয়াইড স্প্রেড ইফেক্ট করবে। তো এটার একমাত্র সমাধান হচ্ছে আমাকে ইনশিওর করতে হবে যাতে একটা পেশেন্ট লম্বা সময় ধরে শকে না থাকে। যত লম্বা সময় থাকবে তত তোমার টক্সিন অ্যাকিউমুলেশন বেশি হবে, এবং তত তার মানে কি বলে রিপারফিউশন ইনজুরির চান্সটা বেড়ে যাবে। ঠিক আছে, রিপারফিউশন ইনজুরি এক কথায় কি, জাস্ট এই কনসেপ্টটা জেনে রাখবা যে তোমার ওই যে কম্পোনেন্টস গুলো আছে, দেখো দ্য সেলুলার এন্ড হিউমারাল কম্পোনেন্টস activated by hypoxia are flushed back into the circulation. এই সার্কুলেশন ফ্ল্যাশব্যাক হয়ে সে যাবতীয় ক্ষতি করবে। সে তোমার ক্যাপিলারি ইনজুরি করবে, এন্ডোথেলিয়াল মানে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল ইনজুরি করবে, করে তোমার ডিফারেন্ট অর্গান ফেলিয়ার করবে। ঠিক আছে, মানে এই কনসেপ্টে জাস্ট এক লাইনে ইনজুরিটা কি এটা জানতে হবে। তাহলে শকের হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসো হচ্ছে ইয়েতে, কি বলে শকের ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। হ্যাঁ, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ শক, শক কিন্তু চ্যাপ্টার 2 এতে কিন্তু মানে বেলিয়াল লাভ থেকে কয়েকটা টপিককে কিছু পার্ট পড়তে হয়, তার মধ্যে শক কিন্তু একটা। ঠিক আছে, সব পড়বা না, কিছু জিনিস পড়বা, আমি যেগুলো বলেছি এগুলো পড়বা, বাট শক কিন্তু বেলিয়াল লাভ থেকেই পড়তে হবে। এরপরে ব্লাড ট্রান্সফিউশনটাও বেলিয়াল লাভ থেকেই পড়তে হবে। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ শক। আসলে ক্লাসিফিকেশন অফ শক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা শকের বহু ক্লাসিফিকেশন আছে। দেখো এখানে বেলিয়ান ল্যাবে দেখো 5টা ক্লাসিফিকেশন দেওয়া আছে, তোমরা এই 5টাই বলবো: হাইপোভলিমিক, কার্ডিওজেনিক, অবস্ট্রাকটিভ, ডিস্ট্রিবিউটিভ, এন্ডোক্রাইন। তারপর তোমাকে জিজ্ঞেস করবে সার্জারি ওয়ার্ডে সবচেয়ে কমনেস্ট শক কোনটা, কোন টাইপের শক সবচেয়ে কমন সার্জারি ওয়ার্ডে। বাকিরাও একটু রেসপন্ড করো। হ্যাঁ, ভেরি গুড, হাইপোভলিমিক শক। সবাই একটু চেষ্টা করে একটু রেসপন্ড করো। হ্যাঁ, আনসার ভুল হলে কোনো সমস্যা নেই, জাস্ট বললে মানে ইয়ে হবে। হাইপোভলিমিক শকটা সবচেয়ে কমন সার্জারি ওয়ার্ডে, এটাই হয় সবাই। মানে ইভেন কি কথাটা এরকম বলা হয় যে তুমি যদি একটা পেশেন্ট শকে পাও, অ্যাজিউম ইট ইজ হাইপোভলিমিক শক আনলেস আদারওয়াইজ প্রুভড। ঠিক আছে, হাইপোভলিমিক শকই হচ্ছে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা শকের 5টা ইয়ে বললাম। এবার হাইপোভলিমিক শকের কারণ কি? ঠিক আছে, দুইটা ব্রড হেডিং এ আমরা বলবো হাইপোভলিমিক শকের দুইটা কারণ। একটা হচ্ছে হেমোরেজিক, আমার ব্লাড লস হচ্ছে, অথবা নন হেমোরেজিক, আমার ব্লাড লস হচ্ছে না বাট আমার ফ্লুইডটা ইন্ট্রাভাস্কুলার স্পেসে নাই। ঠিক আছে, হেমোরেজিক শকের কারণটা হচ্ছে তুমি জানো যে কোনো ট্রমা বা যে কোনো ব্লিডিং, তোমার সার্জারির জন্য হোক বা অন্য কারণে হোক, সেটা হচ্ছে হেমোরেজিক শকের কারণ। ঠিক আছে, নন হেমোরেজিক কজের কারণ কি? ডিহাইড্রেশন। ঠিক আছে, ডিহাইড্রেশন যেটা তোমার যে বললাম ভমিটিং হোক, ডায়রিয়া হোক, এগুলোর কারণে ডিহাইড্রেশন। তাহলে ভমিটিং ডায়রিয়ার জন্য ডিহাইড্রেশন। আর তুমি ইউরিনারি লস, কোন ডায়াবেটিসে এত বেশি ফ্লুইড লস হয় বলো তো? ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। হ্যাঁ, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ভেরি গুড। এটা ডায়াবেটিক ইমার্জেন্সি, এখানে অনেক বেশি ফ্লুইড লস হয়, এখানে শকে যেতে পারে। অ্যাডিসনস ক্রাইসিসে শকে যেতে পারে, মানে এগুলো মেডিকেল মানে মেডিকেল কজ, এগুলো তোমাকে জিজ্ঞেস করবে না। তোমাকে জিজ্ঞেস করবে এটা থার্ড স্পেসিং। থার্ড স্পেসিং মানে কি বলো? থার্ড স্পেস লস। ঠিক আছে, থার্ড স্পেস লস মানে আমার গাটের মধ্যে ফ্লুইডটা সিকোয়েস্ট্রেশন হচ্ছে বা ওখানে আইসোলেটেড থাকতেছে ফ্লুইডটা, তো এটার জন্য আমার থার্ড স্পেস লস হচ্ছে। এটার জন্য ওয়ান অফ দ্য রিজনস শকে যাচ্ছে এই জন্য। ঠিক আছে, আর অন্য রিজনের মধ্যে কি, তোমার ভমিটিং হচ্ছে পেশেন্টের, বা মিউকোসাল ইডিমার জন্য ফ্লুইড অ্যাবজর্পশন হচ্ছে না, এগুলো তোমার আদার রিজনস ফর শক। ঠিক আছে, আচ্ছা, তাহলে হাইপোভলিমিক শক গেল। এবার আসো কার্ডিওজেনিক শক। মনে রাখবা কার্ডিওজেনিক শকটার একদম নামেই বোঝা আছে কার্ডিয়াক কোনো কজে শকটা হচ্ছে। ঠিক আছে, কার্ডিয়াক কজ। কারণ কার্ডিয়াক কজ কি হতে পারে, তোমার একটা হতে পারে এমআই হয়েছে, এমআই হওয়ার কারণে হার্টের মাসল ঠিক মতো কাজ করতেছে না, শকে চলে আছে। কার্ডিওজেনিক শক সার্জারির জন্য খুব কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরটা হতে পারে কি, তোমার কোনো একটা ভালভিউলার ডিজিজ আছে বা কোনো মায়োকার্ডিয়াল ট্রমা আছে, সহজ কথা হার্টের উপর কোনো প্রবলেম হলে ওখান থেকে কার্ডিওজেনিক শক ডেভেলপ করতে পারে। ঠিক আছে, জাস্ট সহজ কথাই হচ্ছে এটা। তার মধ্যে তোমার দুই একটা কজ আমি তোমাকে বললাম, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, তোমার ভালভিউলার হার্ট ডিজিজ হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। ঠিক আছে, অনেকগুলা রিজন হতে পারে। তাহলে এই জিনিসগুলোর জন্য তোমার হচ্ছে শকে চলে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, লেস ইম্পর্টেন্ট ফর তোমার হচ্ছে সার্জারি ভাইবা। এবার চলে আসো তোমার হচ্ছে অন্য আর কোথায় হচ্ছে
অবস্ট্রাকটিভ শকে কি হয়? অবস্ট্রাকটিভ শকে দেখো, কার্ডিওজেনিক শক কিন্তু হার্ট, আমার ব্লাড সার্কুলেশনের যে মেকানিজমটা সেটা কাজ করতেছে না, ঠিক আছে, এটার জন্য শকে যাচ্ছে। কিন্তু ইয়েতে কি হয়, অবস্ট্রাকটিভ শকে হার্ট কিন্তু ঠিক আছে, বাট হার্টটা ঠিক মতো পাম্প করতে পারতেছে না ডিউ টু সাম অবস্ট্রাকশন। কি অবস্ট্রাকশন? হার্ট তো পেরিকার্ডিয়াম দিয়ে সারাউন্ডেড, তো পেরিকার্ডিয়ামে যদি কোনো প্যাথোলজি থাকে তাহলে কিন্তু সে ঠিক মতো মানে কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন করতে পারবে না।